হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 চ্যাপ্টার ওয়াইজ সাজেশন সম্পর্কে আলোচনা করব। দেখো, বিষয় বাংলা, আজ ক্লাস 8-এর। দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে বোঝাপড়া। এই চ্যাপ্টার থেকে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখা একটা, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল? এখানে ধকল না জখম না ক্ষত না বদল? এখানে হচ্ছে জখম। তো দেখো, ভালো মন্দ যাই আসুক, সত্যেরই বিধাতাকে লয় সহজ। তো দেখো, রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি তার কোথা থেকে নেওয়া যাবে, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কাব্যগ্রন্থ থেকে? মানসী, সোনার তরী না ক্ষণিকা না পুরীর? তা হচ্ছে ক্ষণিকা। তো দেখো, বিধির না পড়শির না বন্ধুর না আপনার সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারে? তা হচ্ছে বিধির সাথে। তারপরে দেখো, তোমারই কি এমন ভাগ্য, যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তার এমন ভাগ্য নয় যে সত্যকে সত্যকে সে সহজভাবে গ্রহণ করতে পারবে, জীবনে সব রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে, আর মান্ধা তার আমল থেকে চলে আসা নিয়ম সে পাল্টে ফেলবে। এটা উত্তর। তো দেখো, বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত যে কাব্যটি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে ওই যে পুনশ্চ, খেয়া, শেষলেখা আর খনিকা। তবে দেখো, কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, শূন্যস্থানে কি বসবে, ঝরগা, শঙ্কা না ঝঞ্ঝা না অশ্রু? তা হচ্ছে ঝঞ্ঝা। তারপর দেখো, আকাশ তবু ড্যাশ, আকাশ কি সুনীল থাকে, শূন্যস্থান কি বসবে, সুনীল। তারপর দুইটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিজের ভাষায় লেখো। বোঝাপড়া কবিতাটি কবি প্রকৃতি পক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন? তারপর দেখো, ভালো মন্দ যাই হোক আসুক, সত্যেরই লও সহজে, এই উক্তিটির মধ্য দিয়ে কবি কি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। তারপর দেখো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়েও বাঁচাই ভালো, এই মন্তব্যটি সমর্থনে কবি কি যে উদাহরণ দিয়েছেন তা লেখো। তো দেখো, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারা, এই পঙ্ক্তিগুলির ভাব মূল কি তা বুঝিয়ে দাও। তারপর দেখো, মান্ধা তারই আমল থেকে চলে আসছে এমন কি রকম, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? তাও দেখো, সেইটি সবার চেয়ে শ্রেয়, কবিতাটির মতে সবার চেয়ে শ্রেয় কি? তাও দেখো, সুখ পাওয়া যায় অনেকখানি, কবিতার মতে সুখ লাভের উপায় কি? তো দেখো, তবুও ভেবে দেখতে গেলে কবি কি ভেবে দেখার কথা বলেছেন? কতটা এই ভরের গণিত, ভরের এর গতিকটি কি চলে আসছে এমনি এমনি রকম, কোন সময়ের কথা এখানে বলা হয়েছে? শঙ্কা যেথায় করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি, উদ্ধাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যটা দ্রুত সারতে বলেছেন? যে ভালো মন্দ যাই আসুক, সত্যেরই লও সহজে পঙ্গক্তি দুটি বোঝাপড়া কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে এমন পুনরাবৃত্তি কারণ কবিতাটি বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। দেখো, পরের অধ্যায়, অদ্ভুত আতিথেয়তা। এখান থেকে দেখো, শর্ট 1 নম্বরের, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ভারতীয়দের না আরবদের না মুরদের না ফিনিশিয়াদের তুল্য নয়, তা হচ্ছে আরবদের তুল্য নয়। তাও দেখো, আরব সেনাপতি ও মুর সেনাপতি নিজের নিজের পূর্বপুরুষদের মধ্যে কি সাহসিকতা আর সম্পর্ক আলোচনা করেছেন। তাও দেখো, যদি উহা দ্রুত বেগে গমন করতে পারে, তাহা হইলে আমাদের উভয়ে কি জয়ের না পরাজয়ের না প্রাণ রক্ষার আর সম্ভাবনা দেখা দেয়।
এটা দেখো ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান দেখো 1। বলছে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি কি ভারতীয়দের, না আরবদের, না মুরদের, না ফিনিশিয়ানদের তুল্য নয়? তা হচ্ছে আরবীয়দের তুল্য নয়। তাহলে আরব সেনাপতি ও মুর সেনাপতি নিজেদের পূর্বপুর এ রে পায়ে দিব হচ্ছে কাস্তে কাস্তে। দেখো এক একটা দেখ দেখো ঠিক উত্তরটি বিকল্পটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। দেখো আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ভারতীয়দের, না আরবদের এর তুল্য নয়। তারপর দেখো আরব সেনাপতির মুর সেনাপতির নিজেদের মধ্যে পূর্বপুরুষের কি সাহসিকতা। তারপর দেখো যদি উহা দ্রুত বেগে গমন করতে পারে তাহলে আমাদের উভয়েরই কি হবে, প্রাণ রক্ষা। তারপর দেখো আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় কি দুর্বল ছিল, হীন ছিল, না বেশি দ্রুতগতি ছিল। তারপর দেখো ড্যাশ তিনি বিপর্যয়ের শিবির সন্ন্যাসী বেশ স্থাপনা উপস্থিত হলেন, বিপক্ষে শিবির প্রবেশ করল। তা হচ্ছে আতিথেয়তা লাভের সম্ভাবনা থেকে, না আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে। তারপর দেখো 6টা ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নয় বা আরবদের তুল্য নয়। ওকে, তা কিসের জন্য? যুদ্ধ বিগ্রহ, না দয়া প্রদর্শন, না বৈর সাধন, না আতিথেয়তা। তাও দেখো অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে তা হচ্ছে কি ইরানি, তুর্কি, না স্পার্টা, না মুর। তো দেখো শের সেনাপতি আরব শিবিরে এসেছিলেন ঘোড়ায় চড়ে। হ্যাঁ, তারপর দেখো আপনি সত্তর প্রস্থান করুন, এ কথা বলেছিলেন কে? আরব সেনাপতি। তারপর দেখো 2 নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ত বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য কবির বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? তারপরে দেখো তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা। কে বলেছিলেন, কাকে বলেছিলেন, কেন, কিভাবে উভয়ে প্রাণরক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল? তারপর দেখো মুর সেনাপতি আরব সেনাপতির কাছে আতিথেয়তা প্রার্থনা করলেন, তাকে অতিথি হিসাবে বরণ করে নিলেন। আরব সেনাপতি কথোপকথনে জানা গেল মুর সেনাপতির পিতা আরব সেনাপতির পিতার ঘাতক ছিলেন। এই নাটকীয় ও বিষয়ে চিত্রনাটকের আকারে লেখা বা কথোপকথন ভঙ্গিতে লেখো। একজন অতিথি বৎসল মানুষ হিসেবে আরব সেনাপতির ভূমিকা লেখো এবং বক্তা কথা বলার কারণ কি। তারপর দেখো আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তার কথা বলার কারণ কি। বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য কবির বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? স্টার। হ্যাঁ, তো দেখো বন্ধুভাবে উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগিল, এ কথা গল্পের ঘটনাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে। তারপর দেখো আশ্রয় প্রার্থনা করিলেন, কোথায় আশ্রয় প্রার্থনা করলেন? তারপর দেখো সন্দেহ নিশ্চিতে শয়ন করিলেন, কেন তার মনে সন্দেহ জেগেছে? আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তা কেন কথা বলেছেন? কিন্তু তাহার দ্বিভম্ব জন্মিয়া আসিল, কার কথা বলেছে, এর ফলে কি ঘটেছে? তো দেখো এই সময়ে সহসা আরব সেনাপতির মূর্খ বিবর্ণ হয়ে গেল। আরব সেনাপতির মুখ্য বিবর্ণ হয়ে যাওয়ার কারণ কি? তো দেখো এ বলিয়া আরব সেনাপতি সাধুর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। আরব সেনাপতির উদ্দেশ্যে ব্যক্তিকে কি বলেছিলেন? অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? ভেরি ভেরি স্টার। কিন্তু দেখো পরের অধ্যায় চন্দ্রগুপ্ত। এই অধ্যায়ের দেখো একটা
সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গিক সেই সৈন্য চাই। উক্তিটির বক্তা হলেন কে? সেলুকাস, সিগেন্দারা, না চন্দ্রগুপ্ত, না অ্যান্টিগোনাস? তাহলে সেকেন্দার। ঠিক আছে। চন্দ্রগুপ্তের পিতার নাম কি ছিল? মহাপদ্ম। সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন কে? চন্দ্রগুপ্ত। তারপর দেখো সত্য সম্রাট। ও এটা দেখো বলছে গ্রিকবাসী ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখেনি। তো দেখো সত্য সম্রাট বক্তা যাকে সত্য বলেছে সে আসলে কে? ভারতবর্ষের এক বিচিত্র দেশ। তাও দেখো আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো, বক্তা হলেন কে? তা হচ্ছে পুরু। তাও দেখো সেলুকাস ছিলেন একজন গ্রিক সেনাপতি। নিজের ভাষায় প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো পুরুকে বন্দি করে আননি যখন সে কি বললে জানো? পুরু কি বলেছিলেন সে কথা উদ্ধাংশটি বক্তাকে কিভাবে অনুভূত করে তোলে। তো দেখো ভারতের প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন সেকেন্দার। সুমার চারপাশের যে প্রকৃতি গ্রিক সম্রাট যদি সেখানে এসে উপস্থিত হন তাহলে তার ব্যক্তি কেমন হতো? একটি কাল্পনিক সংলাপ লেখো। কে বলেছিলেন এই প্রশ্নের একটু উত্তর দাও। দেখো তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? চমৎকার, যাও তোমরা বন্দি করব না, আমি পরীক্ষা করেছিলাম মাত্র। কোন পরিস্থিতি সেকেন্ডারি কথা বলেছেন? চন্দ্রগুপ্ত চরিত্রের কোন দিকটি তাকে মুগ্ধ করে তুলেছেন? তবে দেখো অ্যান্টিগোনাস, তোমার এই উদ্ধাংশটির জন্য আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস কোন উদ্ধত্ত দেখিয়েছিলেন? পরের চ্যাপ্টার দেখো বনভোজনের ব্যাপার। চীন দেখো আর দল পাতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। বক্তাদের দলপতি কে ছিলেন? টেনিদা। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিলেন কে? ভনটা। পিকনিকের ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিলেন হাবুলের পিসি দিদিমা। তা দেখো ওই গাছটা কিরকম জলপাই পাকছে। জলপাই আবিষ্কার করেছিলেন কে? হাবুল। তারপর পশ্চিমে কুকুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, টেনিদাকে কথা বলেছিলেন কে? ক্যাবলা। তারপর দেখো নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। উস উস শব্দ নোলার জল টানলো টেনিদার এমন আচরণের কারণ কি? বনভোজন কাকে বলে? বনভোজনের জন্য কি কি দরকার হয়? এই গল্পে বনভোজনের প্রস্তাব বাস্তবায়িত হলো লেখো। টেনিদার নেতৃত্বে বনভোজন হলো, তাতে কি কি দায়িত্ব নিয়েছিলেন তা আলোচ্য গল্প অবলম্বনে বর্ণনা করো। বনভোজনের দিন টেনিদা হাবুল ক্যাবলা পার্লার কার্যকলাপগুলির ক্রমান্বয়ে লেখো। তারপর দেখো প্রায় সমবয়সীদের পদের উপস্থিতি যে কোনো বিষয়ে একটি আনন্দদায়ক হয়ে উঠত বনভোজনের ব্যাপারে, এবং নিখিলবঙ্গ কবিতার সঙ্গ এই দুটি পড়ে তুলনামূলক আলোচনা করো। তাও দেখো তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি কোন কথা প্রসঙ্গে টেনিদা মন্তব্য করেছিলেন। তারপর দেখো এই রইল তোদের পিকনিক, আমি চললাম। বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি? পরের চ্যাপ্টার দেখো সবুজ জামা। গাছের কেমন সবুজ জামা পরে থাকে, এক পায়ে দাঁড়িয়ে থাকা খেলা। তোতাই সবুজ জামা পরতে চায় না, কারণ সে কি ছিল? তাকে দেখে সবাই গাছ মনে করতো না, তারা গায়ে প্রজাপতি বসবে তাদের গায়ে। ঠিক আছে। দাদু যেন কেমন, তিনি বিচার না করে কাজ করেন না, চশমা ছাড়া চোখে দেখেন না। ঠিক আছে। আমাদের তোতাই বাবুর একটি সবুজ জামা চাই। তোতা বাবুর একটি সবুজ জামা চাই, কারণ কি? সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলে ওপর নেমে আসুক একটা দুটো তিনটে লাল নীল ফুল।
তারপর দেখো তোতাইয়ের চাই একটি সবুজ চারা গাছ। নিচের প্রশ্নগুলি উত্তর লেখো নিজের ভাষায়। দেখো দেখো মানুষ যদি গাছের মাপ হতো, যদি প্রজাপতিরা এসে খেলা করতো মানুষের গায়ে, যদি পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে বসতো মানুষের পিঠে, তাহলে কেমন হতো সেই বিষয়ে 10টি বাক্য লেখো। তো দেখো, আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটি দুটো তিনটে লাল ফুল, কখন এ সম্ভব হবে বুঝিয়ে দাও। তারপর দেখো, ক্লাসের সকলে যদি তোতাই এর মতো সবুজ জামা পরে, যদি গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা কল্পনা করো। তোতাই স্কুলে যেতে চায় না কেন, সেখানে না গিয়ে সে কি করতে চায়। তো দেখো, সবুজ জামা কবিতায় ভাব বস্তু আলোচনা করো বা সার্থকতা বিচার করো। ওকে, পরের পয়েন্ট চিঠি, পরের চ্যাপ্টার চিঠি। ঠিক আছে, দেখো এক একটা বাঘের বিক্রম সম বাঘের হিমানি। প্রবাদটির রচয়িতা হচ্ছে ভরতচন্দ্র। মধুসূদন দত্তের মতো অদ্ভুত ভাষা হলো কি ভাষা? জার্মান ভাষা। মধুসূদন তার শিশুকাল থেকেই দেশে যাওয়ার সম্পর্কে চিন্তা করে এসেছেন, সেটি হচ্ছে কোথায়? ইংল্যান্ডে যাওয়া কথা। মধুসূদন চেয়েছিলেন তার মেঘনাদ বধ কাব্যটি যেন বন্ধু রাজনারায়ণের স্ত্রীর পাঠ করেন। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত সেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন, সেটির নাম কি ছিল? সিলন। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেখো। শীত এলো বলে ইউরোপের শীতকাল সম্পর্কে মধুসূদনের চিঠিতে কি জানিয়েছিল? বলছে, আপনি মনে করেন বেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। পত্র লেখক কিভাবে তার সময় অতিবাহিত করেছেন তা লেখক। তো দেখো, সিলন জাহাজে যাওয়ার মধুসূদনের অভিজ্ঞতা আলোচনা করো। ভেরিস্টান। হ্যাঁ, তারপরে রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মেঘনাদ বধ কাব্য প্রসঙ্গে মধুসূদন কোন কোন বক্তব্য করেছেন? দেখো পরের চ্যাপ্টার পরবাসী। এক একটা রাতের আলোয় থেকে থেকে জলে চোখ খরগোশের। তারপর দেখো, চিতা চলে গেল লুব্ধ হিংস ছন্দে। যে কেন এই দেশে মানুষ মৌন? তারপর দেখো, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতায় মিলেছে সুষমা। নিজের প্রশ্নগুলির উত্তর দেখো। মাঝে ঝিকমিক পথ, পথের দুধারে দৃশ্যের বর্ণনা করো। স্টার। হ্যাঁ, তারপর দেখো, নিটল টিলার পলাশের ঝোপে দেখছি নিটল শব্দের অর্থ লেখো। নিটল টিলার পাশে ঝোপে বক্তা কি দেখেছেন? তারপর দেখো, নদীর সোনালি সেতারে মিলিয়েছে তার সুষমা। নদীর সোনালি সেতার শব্দ বন্ধ দ্বারা কবি কোন প্রাকৃতিক চিত্র রেখেছেন, তার কার সুষম সেখানে মিলেছে। শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান এবং পৌরাণিক প্রসঙ্গটির কবিতায় ব্যবহারের তাৎপর্য উল্লেখ করো। বন্যপানের কথা কলি বেগ জাগিয়ে বিচার করে। তারপরে দেখো, জঙ্গল সাপ গাম মরে গেছে কথাগুলি কি কার চলনে কবি বন্যপানের কথাগুলি বেগ প্রত্যক্ষ করেছেন, তুলনাটি সার্থকতা এর পরিণাম সম্পর্কে কবি কিভাবে সাবধান বাণী উল্লেখ করেছেন। তা দেখো, পরবাসী কবি নিজ বাসভূমি গড়বে। কবি কাদের কেন পরবাসী বলেছেন? তাদের নিজস্ব বাসভূমি তৈরির অর্থ কি? এবার দেখো, জঙ্গল সাপ তোমাদের আশেপাশে পরিবেশ জঙ্গল বা গাছপালা ধ্বংস হতে দেখেছে। সবুজ ধ্বংস তোমাকে কিভাবে নাড়া দেয় তা উল্লেখ করো। হ্যাঁ,
তারপরে বিরাম চিহ্নের ব্যবহারের দিক থেকে পরবাসী কবিতাটির শেষ স্তবকের বিশিষ্টতা কোথায়? এর থেকে কবি মানসিকতা কি পরিচয় পাওয়া যায়? তবে পরবাসী কবিতার শেষ 4টি পঙ্ক্তিতে কবিটির প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা তাৎপর্য বিশ্লেষণ করো। স্টার কিন্তু হ্যাঁ, দুটোই কোশ্চেন। তো দেখো, পরবাসী কবে নিজবাসী ভূমি গড়বে? মমির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? তবে দেখো, পথ চলতি, এখান থেকে দেখো এক একটা কাবুলি আলা পাঠানদের মাতৃভাষা, পস্তু সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড় দেহের ঘর্ম, আর তার সঙ্গে কি আছে? হিং। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের যে হিসাব বন বিশ কেরানির। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক পুস্তু বা সম্মেলনে লাগিয়ে দিলাম। পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা লেখক পড়েছিলেন। কি উপপাদ্য? আলেম শব্দটির অর্থ কি? সর্বঙ্গ। দেখো, এইভাবে আমার দেরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক পুস্তু সাহিত্য গোষ্ঠী সম্মেলন লাগিয়ে দিলাম। কিভাবে এই সাহিত্য সম্বন্ধে জমে উঠলো, তো নিজের ভাষায় লেখো। 1928 সালে ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের সমস্যায় পড়েছিলেন আচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায়। সেই সমস্যা কিন্তু এখনো আছে। তোমাদের নিজের বা অন্য কারোর কাছ থেকে কোনো ভিড় সংক্রান্ত সমস্যা আর 10টি বাক্যে লিখতে পারো। তারপরে বাংলা নানা পোশাক আছেন আফগান, এইরকম কোন মানুষ সম্পর্কে লেখো। তারপর দেখো, এই পাঠদানদের মধ্যে আবার একটু শিশুলভ্য ভাব যা আছে আলোচনা। এইভাবে আমাদের দেরাদুন এক্সপ্রেসের 3rd ক্লাস যারা প্রস্তুত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলাম। লেখকের বক্তব্য অনুসারে পরিস্থিতির বিবরণ দাও। কিন্তু এই রাত্রিটির কথা ভালোভাবে আমার মনে আছে। প্রচলিত রচনাংশ অনুসরণে লেখকের সেই রাত্রির অভিজ্ঞতার বিবরণ দাও। এবং আমাদের পরের চাপটা দেখো, একটি চড়ুই পাখি। ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ায়, কখন সে কাছাকাছি কৌতূহলে 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। ইচ্ছে হলেই চড়ুই কবির ঘর ছেড়ে চলে যেত কোথায়? পালেদের বসেদের বাড়িতে। হ্যাঁ, ঘোষেদের বাড়িতে, পালেদের আর বসেদের বাড়িতে যেত কিন্তু, ঠিক আছে। একটি চড়ুই পাখি কবিতাটি লিখেছিলেন অচিন্ত ঘোষ, তারাপদ রায়। ওকে, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর। অন্ধকারের ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফিরে যায়, সেই ফেরে অন্ধকারের ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরার প্রসঙ্গটি বুঝিয়ে দাও। কখনো সে কাছাকাছি, সে কে এখানে, সে কার কাছে এসে কি আচার করে, ওর এইসব আমার হবে কার এমন ভাবনা, সে কি কি তার হবে বলে ভাবে, প্রত্যক্ষভাবে ভাবনাকারীর কি এসব সঠিকভাবে সম্পর্কে তোমার জিজ্ঞাসা বলে না। এই বাজে ঘরে আছে, কার মতে কোন ঘরটি বাজে, তবুও সে সেখানেই থাকে কেন? বলছে এতটুকু দয়া করো পাখি, পাখির প্রতি সহানুভূতি কিভাবে কবিতায় ধরা পড়েছে আলোচনা করো। তারপর দেখো, কৌতূহলে 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির কেন? বলছে এইসব আমারই হবে, আমাকে দেবেন বিধাতা। ভাবনাটি কার? বিধাতা কাকে কি কি দেবেন বলে মনে করে। দেখো আমাদের ছোটবেলাদের পথের পাঁচালী, এখান থেকে কিছু পরীক্ষায় আসার মতো কোশ্চেন দেখো। কুঠিরে মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছিল? এই দেখো মা, আমার সেই মালাটা। বক্তাকে এখানে কোশ্চেনগুলো কিন্তু স্টার, হ্যাঁ, আসার মতো। এখন সে কথা বলেছিলেন। রাজকৃষ্ণ স্যান্ডালের গল্পের প্রকৃতির আলোচনা করো। তাদের বাবার সঙ্গে কুঠির মাঠ দেখতে গিয়ে অপু কোন অভিজ্ঞতা অর্জন করেছেন? তারপরে অপুর প্রথম পাঠশালা যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? কাল বৈশাখীর ঝড়ে অপু দুর্গার আম কুড়ানোর অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। তারপরে মহাভারতের কোন চরিত্রটি কেন অপুর সবচেয়ে ভালো লাগে? তারপরে
টিনের বাক্সে অপু কী কী দেখেছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে। এই ছিল আমাদের আজকের ক্লাস 8-এর বাংলা সাজেশন। আমাদের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।